ওকে, আসসালামু আলাইকুম। আদাব। আপনাদের সাথে একত্রিত হতে পেরে আহ, ভালোই লাগছে। যদিও বা সংখ্যাটা আর একটু অধিক হলে আমাদের আরো আহ, মানে একটু উৎসাহটা আরো দ্বিগুণ বেড়ে যেত। যাই হোক, আপনারা যারা আছেন আশা করছি শুনতে পারছেন। প্রিয় স্বপ্নবাস, একদল স্বপ্নবাস আহ তরুণ তরুণী যারা কিনা জীবন গড়ার সংগ্রামে তারা নিজেকে প্রস্তুত করার জন্য আমাদের সাথে একত্রিত হয়েছেন। তো আহ শুরুতেই বলবো, স্বপ্ন ধরে রাখতে হবে। স্বপ্নই আমাদেরকে এগিয়ে দিবে। এই স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রাখবে। এই স্বপ্নই আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বেশি প্রেরণা হয়ে কাজ করবে। তো এই যে আমরা বিসিএস দিব, সেই বিসিএস বা একটা চাকরি সবার হচ্ছে আসলে শুরুতেই থাকে হচ্ছে, অনেকেই আছেন যে চাকরি একটা মানে একটা জীবনে চলার জন্য আসলে চিন্তা করেন যে না, কিছু একটা করতে হবে সে কারণে। তবে আমি মনে করি আপনি বড় স্বপ্ন দেখবেন, বড়ই কিছু হবে। আপনি যদি কোন রকম চিন্তা করেন, সেক্ষেত্রে আসলে বড় স্বপ্ন আহ বাস্তবায়ন করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আপনাদের জন্য সবসময় আহ, ভালোবাসা, দোয়া থাকবে যেন ভালো কিছু করতে পারে। এখানে আমার যারা পার্টিসিপেন্ট আছে এবং আজকে আমাদের আপনাদের সাথে এই যে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কিছু আসলে চেষ্টা করব আপনাদেরকে কিছু জানানোর জন্য। এখানে এই প্রিয় পার্টিসিপেন্ট কিন্তু আসলে এখানে যে আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো যে আপনি বলতে যেমন একটা বৃহৎ ব্যাপার যে আপনি দেখতেছেন, এটা আসলে অনেক বিশাল একটা পরিধি বলা যায়, বিশাল একটা ক্ষেত্র। এখানে আপনি একটা ক্লাস করলেন, তো একেবারে যে সেটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে আপনি লেগে থাকতে হবে। আপনাকে জানার শুধু যে একটা ক্লাস করলেই জানতে পারবেন বিষয়টা তা নয়। আপনাকে এই জানাতে হচ্ছে নিজ থেকেই, আপনাকে স্বতঃস্ফূর্ত হয়ে আগ্রহী হয়ে নিজে থেকেই যে কোনো সময় যে কোনো কিছু যখনই দেখতে পাবেন, যে আন্তর্জাতিক বিষয়গুলি হোক বা বাংলাদেশ বিষয়গুলি হোক, দুইটারই কাছাকাছি ব্যাপার আসলে। তো আপনি সেখানে আহ মানে সেটা শিখে ফেলতে পারবেন, রপ্ত করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের বিসিএস এর সিস্টেমটাই যেহেতু এরকম, কিছু আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে আপনাকে কিছু বিষয় রপ্ত করতে হবে। তো যে যত বেশি সময় ব্যয় করবেন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাবে, যে যত বেশি সময় রপ্ত করতে পারবে, রপ্ত সময়ের মধ্যে আপনি যত কিছু রপ্ত করতে পারবেন, ততই বেশি আপনি এগিয়ে যাবেন। এটাই হলো আসলে মূল কথা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই যে আজকে কিছু বিষয় হয়তো আপনারা সেটা অনলাইনে দেখেছেন। আমি অর্থনীতি, কৃষি, মুদ্রা, কোনো দেশের, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী, এগুলোই আসলে। তো এটা যে একেবারে আমি যে একেবারে মনে করেন সেটা আপনাকে মুখস্থ করে দিব, বিষয়টা সেরকম না। আপনাকে আমি টেকনিকটা বলে দিতে পারি, যেভাবে আমি, যেহেতু আমিও একসময় চেষ্টা করেছি, হয়তো অনেক দিন হয়ে গেছে। আহ আপনারা হয়তো এখানে স্ক্রিনে দেখতেছেন আমার পরিস্থিতিটা। 36তম বিসিএস, এখন সম্ভবত আপনারা 47তম পর্যন্ত অ্যাপ্লাই করেছেন। তো আপনাদের জন্য শুভকামনা। 47তম আর 36তমের মধ্যে পার্থক্য বেশ বেশি দিন না। প্রশ্নের প্যাটার্ন, আপনারা যে প্যাটার্নে পরীক্ষা দিচ্ছেন, আমরাও সেই প্যাটার্নে পরীক্ষা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি ভালো কিছুই, মানে আপনাকে মোটামুটি আমি আইডিয়াটা ভালোভাবে দিতে পারবো আশা করি, যেটার জন্য কিভাবে মানে আপনি সেটা আরপ্ত করতে পারবেন। যেমন এই যে আমরা প্রথমে আপনাদেরকে অর্থনীতি বিষয়ে, এখানে যে আমাদের টপিক্সটা প্রথমে আছে সেটা হচ্ছে অর্থনীতি। তাহলে এই অর্থনীতিটা কি আপনাকে সেটা আগে জেনে নিতে হবে। অর্থনীতি কি, অর্থনীতি এটা কোথা থেকে চালু হয়। সেই অর্থনীতি প্রথম হচ্ছে আপনার এই যে প্রাচীন গ্রিসে সেটা শুরু হয়। সেখানে যে গ্রিক দার্শনিক এরিস্টটল, এরিস্টটল হচ্ছে এটাকে আপনার বলেছেন কি গৃহ পরিচালনার বিজ্ঞান বলে অভিহিত করে।
তাহলে সেটা কি গৃহ পরিচালনার বিজ্ঞান যদি বলে, যেমন এই যদি এমসিকিউ ক্ষেত্রে যদি সেরকম আপনাকে এটা মুখস্থ করতে হবে, এই যে একটা একটা টপিকস, মানে একটা একটা বিষয় আপনাকে মুখস্থ করতে হবে, সেই বিষয়টা। তো যেমন ওই যে অর্থনীতির জনক বলি আমরা অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ হচ্ছে এটাকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছে। আবার অধ্যাপক মার্শাল নামে একজন অর্থনীতিবিদ আছেন, যিনি কিনা এটাকে সম্পদের বিজ্ঞান বলেছেন। হ্যাঁ, এটাকে কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তো এই আবার আপনার এই যে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে একটা তথ্য, সেটা হচ্ছে লেজেসফিয়ার বলে, অবাধ নীতি। লেজেসফিয়ার, এই অবাধ নীতি সম্পর্কে উনি অবাধ নীতি সম্পর্কে উনি বলেছেন, এই যে এটা একটা হচ্ছে মতবাদ। যে মতবাদটা হচ্ছে আপনার এটার অর্থ কি আসলে, এই যে মতবাদটা হচ্ছে বাজার ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকা। মানে সরকার নিয়ন্ত্রণ করবে না, সেটা বাজারের মধ্যে পরিচালিত হবে। মানে হচ্ছে সেখানে ক্রেতা ও ভোক্তার চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে আপনার সে বাজার নিয়ন্ত্রিত হবে। এটা হলো আপনার, এটা আপনার বলেছেন হচ্ছে অ্যাডাম স্মিথ, ওই যে তার লেজেসফিয়ার বা আহ, অবাধ নীতি মতবাদের মধ্যে এটি বলেছেন। তো আবার হচ্ছে আপনার এই যে আমরা বলি অর্থনীতিতে আসলে দুই প্রকার, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বলে, আর একটা সামষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে আপনার যেখানে এই অর্থনীতির মূল থিওরি, অর্থনীতির মূল বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। হ্যাঁ, যেখানে হচ্ছে আপনার এটা বলা যায় যে এটা আসলে ক্ষুদ্র, মানে হচ্ছে জাস্ট থিওরি গুলা, হ্যাঁ, থিওরি এবং হচ্ছে অর্থনীতির মৌলিক বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে হচ্ছে আপনার এই যে সামষ্টিক অর্থনীতি, হচ্ছে একটা দেশের সমাজ পুরা একটা সম্পূর্ণ দেশের অর্থনীতির উপর ভিত্তি করে, অর্থনীতির যে যে বিভিন্ন ধরনের নিয়ামক গুলো আছে সেগুলো সম্পর্কে যেটিকে যেখানে আলোচনা করে সেটা হচ্ছে আপনার সামষ্টিক অর্থনীতি। তো আমরা সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে ম্যানার্ড কেইন। জন ম্যানার্ড কেইনস কে হচ্ছে আপনার অর্থনীতি সামষ্টিক অর্থনীতির জনক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনার এই যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, যেমন ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়, এটা হচ্ছে পল স্যামুয়েলসন, যেটি আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার বই, ওনার যে অর্থনীতির বই লেখা আছে সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে, যেগুলো আমরাও আসলে আমাদের কোর্সের মধ্যে পড়েছিলাম। যে পল স্যামুয়েলসন, সেই পল স্যামুয়েলসনকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স হিসেবে অভিহিত করা হয়। তো এখন আমরা অর্থনীতির যে কিছু উদীয়মান অর্থনীতির কথা বলে, যে দেশগুলো আগে হয়তো তারা অর্থনীতির দিক দিয়ে কি ছিল, দুর্বল ছিল বা মাঝারি লেভেলে ছিল, তারা কিনা হঠাৎ করে তারা উন্নতির দিকে যাচ্ছে বা চলে গেছে, এই ধরনের কিছু রাষ্ট্র নবীন বলা যায়। এই যে আপনারা যেমন, আপনারা যেমন নবীন, সেই নবীন বলা যায়, নবীন। তো সেই ধরনের কিছু দেশের কথা বলা হয় আসলে, যেমন ফোর টাইগার আছে, ফোর টাইগার বা ড্রাগন অর্থনীতির দেশ বলা হয়। তো এই যে ফোর টাইগার বলা হচ্ছে আপনার কোন কোন দেশগুলোকে বলে, যেমন হচ্ছে তাইওয়ান আছে, হংকং আছে, দক্ষিণ কোরিয়া, আর একটা রয়েছে আপনার হচ্ছে থাইল্যান্ড। এই যে এখানে আপনার এই যে আমি এটা আপনাকে যেটা বললাম, এই আপনার এই ফোর ফোর ড্রাগনের যে দেশ আর রয়েছে হচ্ছে আপনার, বললাম যে এই যে দেশগুলোর কথা বললাম, হ্যাঁ, শুরু এটা আপনি কিভাবে মনে রাখবেন আসলে, এটা হচ্ছে মূল ব্যাপার। এটা মনে রাখার জন্য আপনাকে তো আসলে আমি এখন একদিনে আপনাদেরকে এখানে একদিনে বললেই যে সবকিছু মনে থাকবে, বিষয়টা আসলে সেরকম নয়। এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে, মনে রাখার কিছু আসলে এসব টেকনিক আছে। সেই টেকনিক গুলো আমি আপনাকে আহ, বলতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে, মানে হচ্ছে দীর্ঘদিনের এটা একটা হচ্ছে অভ্যাসের ফল আসলে। এই দেশের নামগুলো মুছে রাখা, একটা দেশের রাজধানীর নাম মুছে রাখা, একটা দেশের মুদ্রা মুছে রাখা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আহ এই আপনারা এই যে বিভিন্ন ম্যাপ নিশ্চয়ই আপনাদের সবার কাছে আছে, আন্তর্জাতিক ম্যাপ বা বাংলাদেশের ম্যাপ, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাপ। আমি আসলে যেভাবে এই বিষয়গুলোকে মনে রাখতাম, সেটা হচ্ছে আপনার, আমার একটা অভ্যাস ছিল আসলে ছোট একেবারে, যে যে স্টুডেন্ট থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে পড়ার সময়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার সেই অভ্যাসটা ছিল। সেটা হচ্ছে আপনার, আপনি যেখানে পড়েন বা আপনি যেখানে
ঘুমান বেডের পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের মধ্যে আপনাকে এই মানে একটা ম্যাপ, দুইটা ম্যাপ, একটা বাংলাদেশের ম্যাপ আর একটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাপ, আপনি সেখানে টানিয়ে রাখবেন। সো সেটা টানিয়ে রাখার লাভটা কি, সেটা আপনি ওই যে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে, একেবারে একদম আটা দিয়ে লাগিয়ে দিতে। তো আপনি পড়তে পারছেন, আপনি হঠাৎ পড়তে পড়তে দেখা যাচ্ছে আপনার হয়তো কোনো কারণে আপনি আর ভালো লাগতেছে না, বা কিছুক্ষণ রেস্ট করবেন, আপনি দিয়ে ওই যে চেয়ারের মধ্যে হোক আর যেখানে বসছেন সেখানে আপনি রেস্ট করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? 5-10 মিনিট ওই সময় আপনি জাস্ট ম্যাপটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন যে আপনার ওই রকম করে তাকাতে তাকাতে এক সময় আপনি নিজে মুখস্থ করে ফেলবেন কোন জায়গার মধ্যে কি আছে, আসলে কোন জায়গায় কি আছে। এই যে আমি যে ফোর টাইগারের কথা বললাম, তাহলে সেটা হচ্ছে দেখেন প্রথমে হচ্ছে আপনার এই যে বললাম যে হংকং, সরি থাইওয়ান বললাম, তাহলে থাইওয়ানটা ম্যাপের মধ্যে কোন জায়গায় অবস্থিত আপনাকে সেটা খেয়াল রাখতে হবে, মানে আপনাকে ওইভাবে খেয়াল রেখে বলতে হবে, এমনি মুখস্থ হবে না কখনো। তাই সেটা একদিনও মুখস্থ হবে না, যেমন মনে করেন থাইওয়ান আছে, তাহলে থাইওয়ানের পরে এদিকে আছে হচ্ছে আপনার হংকং আছে, হংকং এর পরে আছে হচ্ছে, আর এই যে আমরা যখন আরো একটু বাংলাদেশের দিকে চিন্তা করেন আপনার নিজের দিকে, তখন দেখবো যে দক্ষিণ কোরিয়া আছে, এর আরো একটু যখন বাংলাদেশের দিকে আরো একটু এদিকে চিন্তা করেন কাছে, তখন দেখবো যে সিঙ্গাপুর। এই যে চারটা দেশ, এটাকে বলা হচ্ছে কি ড্রাগন অর্থনীতির দেশ। ঠিক আছে, তাহলে এই যে বললাম যে দেশগুলো যে মুখস্থ করবেন আপনি, সেটা ম্যাপের মধ্যে আপনার মাইন্ডটাকে আপনাকে সেখানে নিয়ে যেতে হবে, আপনার মাইন্ডটাকে ওই ম্যাপের মধ্যে নিবন্ধন করে নিতে হবে, আপনার চোখ বন্ধ করে ওই ম্যাপের মধ্যে আপনি সেটা আপনার চোখের মধ্যে বুলাবেন, তখন আপনি দেখবেন যেটা মনে পড়তেছে। তাহলে আমরা বলেছি ফোর ফোর টাইগার, হ্যাঁ, মানে ড্রাগন অর্থনীতির দেশ। আরেকটা বলা যাচ্ছে আপনার এই যে পঞ্চম ড্রাগন বলা হয়, পঞ্চম ড্রাগন হচ্ছে চীন। কেমন? চীন, আচ্ছা। ইস্ট এশিয়ান মিরাকল, এটা হচ্ছে ইস্ট এশিয়ান মিরাকল, বা এই আপনার কি যেন বলে, এই যে ইস্ট এশিয়ান মিরাকল নামে এই আরেকটা আবার অর্থনীতির কথা বলা হচ্ছে, সবগুলো আসলে আমাদের এশিয়া কেন্দ্রিক। এটা হচ্ছে আপনার এই যে কি কি আছে, জাপান আছে, হ্যাঁ, তারপর আছে হচ্ছে আপনার থাইল্যান্ড আছে, এরপরে রয়েছে হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে ওই যে ফোর টাইগার, এই ফোর টাইগার, মোট হচ্ছে এই 8টা দেশ। কেমন? এই 8টা দেশ নিয়ে আবার হচ্ছে কি এশিয়ার মিরাকল বলা হয় এদেরকে, এশিয়ার মিরাকল। আমাদের মনে হয় আরো কয়েকজন পার্টিসিপেন্ট অ্যাড হয়েছে, প্রায় হচ্ছে 12 জন আমরা। তো 12 জন, আবার 12 জন আসলে সবাই মিউট আনমিউট করে আপনারা পার্টিসিপেন্টও করতে পারেন, আমার কথার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু পার্টিসিপেন্ট কম। হ্যাঁ, সমস্যা নেই, কথা বলতে পারেন আমার সাথে। যাই হোক, এখন আমি ওই যে আপনাদেরকে ব্যাংকিং এর ব্যাপারে, এটা ব্যাংকিং ব্যাপারে, এটা কিছু ব্যাংকিং এর ব্যাপারে বলতে পারি, কিছু বলি। সেটা হচ্ছে বিশ্বের প্রথম ব্যাংক আসলে ওই যে চীনেই তো হয় আসলে, ব্যাংকিং কাজটা ব্যাংক তৈরি হয় আর কি, একটা প্রতিষ্ঠান হিসেবে চীনের সানসি ব্যাংক নামে একটা ব্যাংক। আর হচ্ছে আপনার প্রথম সরকারি ব্যাংক বলা হচ্ছে, সরকারি ব্যাংক যেটা বলে প্রথম সরকারি ব্যাংক, সেই প্রথম সরকারি ব্যাংক হচ্ছে আপনার আপনারা কি যথাযথভাবে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার কথা? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বললাম যে হচ্ছে চীনের এই যে প্রথম ব্যাংক হচ্ছে চীনের সানসি ব্যাংক বলে, আর হচ্ছে আপনার প্রথম সরকারি ব্যাংক এই যে ব্যাংক অফ ভেনিস, প্রথম সরকারি ব্যাংক, প্রথম সরকারি ব্যাংক বলা হচ্ছে কি ব্যাংক অফ ভেনিস। এখন তো আবার আমার ক্লিয়ার দেওয়া হচ্ছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের কথা বলি এবার, কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আপনার রিক্স ব্যাংক, সুইডেনের রিক্স ব্যাংক বলে, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, রিক্স ব্যাংক। এরপর হচ্ছে আর বিশ্বের প্রথম একেবারে আধুনিক আধুনিক, হ্যাঁ, আধুনিক যদি কেন্দ্রীয় ব্যাংকের কথা বলে তাহলে সেটা হচ্ছে আপনার এই যে আপনার আমরা হচ্ছে ইংল্যান্ডের, হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড বলা হয় এটা, ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, তো এটা আসলে আপনি জাস্ট এগুলো মানে মনে রাখতে হবে, কিছু বিষয় যে বললাম না মুখস্থ করতে হবে, আসলে কিছু বিষয় হচ্ছে মুখস্থ করতে হবে আপনাকে। এটা প্রতিদিন পরে বলেন, এক মাঝে মধ্যে পড়লে একবার পরে, এরপর আবার মাঝে মধ্যে আবার একটু একটু দেখবেন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখন এই যে যেহেতু আমরা কেন্দ্রীয় ব্যাংকের কথা বলছি, যেমন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে আপনার এই যে আপনারা জানেনই, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে আপনার এই যে ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিজার্ভ সিস্টেম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে আপনার হচ্ছে ধরেন পাকিস্তান, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ সিস্টেম।
ফেডারেল রিজার্ভ সিস্টেম বলা হয়। আবার ইংল্যান্ডেরটা তো আমরা বললাম ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, তাহলে এই যে আপনি এই যে চায়না আছে পিপলস ব্যাংক অফ চায়না, এই যেগুলো মানে আপনার যেগুলো সবসময় আসে আর কি, মানে প্রায় সময় পরীক্ষা যদি কমন বা প্রশ্ন যদি ইজি করে। হ্যাঁ, এখন 210টা দেশ আছে, 210টার আসলে কেন্দ্রীয় ব্যাংকের নাম আপনি মুছে রাখার সম্ভাবনা এটা, তাই না? সবকে এত কিছু মুছে আপনি প্রশ্ন আসবে তো একটা। হ্যাঁ, সেই একটার জন্য কি আপনি এত বড় বিষয়ে মাথায় লোড নিবেন? ওই কমন গুলাই শিখবেন, আসলে মূলত হচ্ছে কমন গুলাই আপনাকে দেখতে হবে। হ্যাঁ, কমন যে কয়েকটা আছে সেগুলো আপনি মানে কি যেন বলে, আপনি সেটা মুখস্থ রাখবেন, মুখস্থ করবেন। হ্যাঁ, এই এখন আমরা আর একটা টপিকসে যাই, সেটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে আপনার কি, ওই বহুপাক্ষিক ব্যাংক। হ্যাঁ, আমরা তো এখন বললাম যে একটা একটা ব্যাংকের কথা বললাম। এখন যদি আমরা বলি যে হচ্ছে বহুপাক্ষিক ব্যাংক, মানে হচ্ছে অনেকগুলো পক্ষ এখানে জড়িত থাকে। তো এই পক্ষগুলো কি, সেটা হইতে পারে আপনার কোনো গোষ্ঠীভিত্তিক হইতে পারে, কোন কমিউনাল ভিত্তিক, মানে এটা যে সম্প্রদায় ভিত্তিক হইতে পারে, আবার হইতে পারে কোনো আঞ্চলিক ভিত্তিক হইতে পারে, অথবা পুরো বিশ্বের জন্য হইতে পারে। তাহলে আপনি ধরেন এই যে এরকম যেমন হচ্ছে কোন একটা সম্প্রদায় ভিত্তিক ব্যাংক, মানে হচ্ছে ধরেন এই যে আমরা জানি যে হচ্ছে কি ওই যে বলতে পারি আইডিবি, হ্যাঁ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে কি ওআইসি ভুক্ত। ওআইসির সদস্যভুক্ত যে 57টি দেশ রয়েছে, সেই 57টি দেশের সমন্বয়ে এই ব্যাংকের এটা আলাদা একটা ব্যাংক গঠিত হয়। এটা নাম হচ্ছে আপনার কি আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এরপরে রয়েছে আপনার যেমন অঞ্চল ভিত্তিক যদি বলি, হ্যাঁ, যেমন এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, তাহলে সেইটাকে আমরা বলতে পারি। এরপরে রয়েছে আপনার এই যে আবার যদি আরো বলি যে যেমন এই যে বিশ্ব ব্যাংক যেটা রয়েছে, সেটা পুরো সারা বিশ্ব কেন্দ্রিক। এটা হচ্ছে আসলে এই যে বহুপাক্ষিক ব্যাংক। কেমন এই ব্যাংক গুলো আপনি ধরেন এই যে এই ধরনের ধরেন বা এই যে এশিয়া আইডিবি, এআইডিবি, এগুলো কখন প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তর কোথায়, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংক সম্পর্কে, বিশ্ব ব্যাংকের আসলে এই 6টি সংস্থা একসাথে মিলে হচ্ছে, এটাকে বিশ্ব ব্যাংক বলে। সেগুলো ইয়ে করতে হবে, জানতে হবে আমাদের। এটা হয়তো অন্য একটা টপিক্সে থাকবে, সেগুলো আপনি যখন এটা আন্তর্জাতিক সংগঠন গুলো পড়বেন, সেখানে আপনাকে এটা বিস্তারিত আরো আপনি জানতে পারবেন। তো এখন আমরা আসি হচ্ছে মুদ্রার ব্যাপারে। মুদ্রা মুদ্রা হচ্ছে কি আমাদের কারেন্সি যেটা বলে, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। মুদ্রা এক সময় আপনার এই যে বিনিময় প্রথা, হ্যাঁ, ছিল, তাহলে সেটার বিকল্প হিসেবে কিন্তু এই যে শত শত বছর ধরে আমাদের এই মুদ্রা প্রথা চলে আছে। এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। কেমন, তো এখন এই যে আধুনিক বিশ্বে, একেবারে সর্বাধুনিক বিশ্বে বলা যায় আসলে এখন আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কি ওই ডিজিটাল মুদ্রা। কেমন, ডিজিটাল মুদ্রা বলা হচ্ছে, ডিজিটাল মুদ্রা। এখন এই ডিজিটাল মুদ্রাটা আসলে এই কি, এটা হচ্ছে আপনার এই যে মানে একটা কম্পিউটার সিস্টেম আর কি, ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল। ওপেন সোর্স ভিত্তিক একটা কি ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে যে লেনদেন গুলো হয়, এগুলো হচ্ছে আসলে মানে ডিজিটাল মুদ্রা বলে আর কি। তাহলে এটা হচ্ছে আপনি জানেন যে বিটকয়েন, হ্যাঁ, বিটকয়েন আছে, তারপর যে রিপল আছে, এই যে এগুলো এখন এই যে যেমন এই যে বিটকয়েনটা, তাহলে এটা বিটকয়েন সম্পর্কে আমাদের একটু বিস্তারিত আসলে জানা উচিত। আপনারা এই যে মানে কল্পনা করতে পারবেন না, যখন এই বিটকয়েনটা প্রথম যখন যে এটা বাজারে যখন আসে, এটা তো আসলে সবার এটা হাস্যকর ব্যাপার ছিল যে এটা কি এটা কোনো ব্যাপারের বিষয় হলো। এই যে সেই বিটকয়েনের এখনের মূল্য যদি আপনি জানেন, অবাক করার মতো ব্যাপার। মানে এক বিটকয়েন সমান এখন হচ্ছে আপনার 96,252, হ্যাঁ, 53, প্রায় 96,252 আজকের প্রাইস 96,253 ডলার। টাকায় না, ডলার। আর যদি আপনি টাকায় বলেন তাহলে 1,15,50,360 টাকা আজকে একটা বিটকয়েনের দাম। তার মানে আপনার কাছে যদি একটা বিটকয়েন থাকে, আপনি কোটিপতি। হ্যাঁ, 1,15,00,000 টাকার মালিক আপনি। ঠিক আছে, এই যে বিটকয়েন, সেটা হচ্ছে আপনার 2009 সালে এটা জাপানের সাতোশি নাকামাতো একজন ব্যক্তি, হ্যাঁ, উনি সেটা প্রচলন, মানে সেটা বানিয়েছিলেন আর কি, সেটা প্রচলিত করেছিলেন। আর জাপান সরকার সেটা 2017 সাল থেকে সেটা অনুমোদন দেয়। সেটা 17 সাল থেকে আপনার অনুমোদিত হয়ে আসছে। আর হচ্ছে আপনার এখন এই যে দেখেন এই যে ফেসবুক, ফেসবুক হচ্ছে আমাদের এই যে এত বেশি আহ, বহুল আলোচিত, বহুল আলোচিত, এটা হচ্ছে আপনার
যোগাযোগের মাধ্যম, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম। সেই ফেসবুকেও এখন আপনার কি আনতেছে, এই যে এরকম হচ্ছে বিটকয়েন বা এরকম মানে এই যে ডিজিটাল মুদ্রা আনতেছে, যেটার নাম হচ্ছে আপনার লিব্রা 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 না, লিব্রা হচ্ছে ফেসবুক যদি আনে, এখনো হয় নাই, চালু হয় নাই, যদি হয় সেক্ষেত্রে তাদের ডিজিটাল মুদ্রার নাম হবে লিব্রা। আবার হচ্ছে আপনার এই যে আমাদের মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সৌদি আরব এবং আহ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, তারা আপনার কি করেছে, তারাও একটি এই যে আপনার ডিজিটাল মুদ্রা নিয়ে আসবে, হ্যাঁ, যেটার নাম হচ্ছে আবের। আবের নাম দিয়ে তারাও একটি ডিজিটাল মুদ্রা নিয়ে আসবে। সুপ্রিয় উম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, এই হলো আপনার ডিজিটাল মুদ্রা। এবার হচ্ছে আমরা আহ, চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে এই যে আপনার যেটা জানতে হয় আর কি, এই যে বললাম আবার একই কথা, দুইশো প্রায় আপনার 200টি দেশ, বিশ্বের মধ্যে 210টি দেশ আছে, সেই 210টির মধ্যে আপনার সবগুলার তো আপনি মুদ্রা যা আমাদের দরকার হবে, যেগুলো আমাদের কমন বিষয় সেগুলোই আপনাকে জানতে হবে। এতে আপনি দেখবেন যে ওই যে চলে আসবে প্রশ্নে, যে একটা দুইটা প্রশ্ন আসবে, একটা থাকবে আপনি চাকরি পরীক্ষা অনেক দিবেন, সেই জায়গার মধ্যে দেখবেন যে হয়তো সেই সম্পর্কিত মুদ্রা সম্পর্কিত একটা প্রশ্ন আসবে। যদি প্রশ্নকর্তা আসলে খুব বেশি একদম সেই না, উনি যদি চিন্তা করে যেটা কেউ না পারুক, হ্যাঁ, যদি সে চিন্তা থেকে প্রশ্ন করে, সেক্ষেত্রে হয়তো আপনার 2-3% স্টুডেন্টরা পারবে। আর যদি প্রশ্নকর্তা যদি ওই যে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করে, সেক্ষেত্রে দেখবেন যে ওই এটা আপনি পারবেন, সহজেই পারবেন। হ্যাঁ, তো এই যে যেমন হচ্ছে আপনার আপনার কমন প্রশ্ন, ধরেন আপনি ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের মুদ্রার নাম কি, হ্যাঁ, মুদ্রা কি, এখানে দেখবেন যে পাউন্ড, হ্যাঁ, ধরেন পাউন্ড আরো কয়েকটা আছে, তো সেক্ষেত্রে এই যে হচ্ছে পাউন্ড স্টার্লিং, হ্যাঁ, যদি পাউন্ড স্টার্লিং দেওয়া থাকে, সেক্ষেত্রে অন্য আরেকটা পাউন্ড দেওয়া থাকবে না, শুধু পাউন্ডই দিবেন। আর যদি পাউন্ড থাকে আবার পাউন্ড স্টার্লিং থেকে, তাহলে শুদ্ধ উত্তর কিন্তু কি ওই পাউন্ড স্টার্লিং ই দিবেন, পাউন্ড স্টার্লিং। এদের এটা মুদ্রার নামে হচ্ছে পাউন্ড স্টার্লিং। হ্যাঁ, তো এবার পাউন্ডও আছে অনেক দেশের, যেমন হচ্ছে আপনার হচ্ছে মিশর, সিরিয়া, তাহলে যেমন আপনি যেমন পরীক্ষায় আপনি গন্ডগোল লাগবে যে সে যেমন সিরিয়ার মুদ্রা যদি বলে, আপনি সেক্ষেত্রে কিন্তু কি করবেন না, আপনি সিরিয়ার মুদ্রা যদি বলে, সেক্ষেত্রে আপনি কি করে কি ওই যে বলবেন না যে আপনি সিরিয়ার মুদ্রা যে পাউন্ড, সেটা কিন্তু আপনি সহজে কি করবেন না, আপনার মাথায় আসবেন। আপনি মনে করবেন যে না, দেখো সিরিয়া তো মধ্যপ্রাচ্যের একটি দেশ, সেখানে আমরা বলতে পারি এটা এটা আমরা ওই যে দিনার বলবো, হ্যাঁ, অথবা এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে মুদ্রার, আমরা সেখান থেকে যে একটা রিয়াল বলবো, দিনার বলবো, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই যে সিরিয়ার মুদ্রার নাম পাউন্ড। আপনাকে এটা আলাদা করে যে এটা মাথায় রাখতে হবে, বিষয়টা আছে সেরকম। সুদান আছে, দক্ষিণ সুদান আছে, তারপর হচ্ছে আপনার এই যে লেবানন, হ্যাঁ, তাহলে মিশর, সিরিয়া, লেবানন, মিশর, সিরিয়া, লেবানন, সুদান, দক্ষিণ সুদান, এদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। হ্যাঁ, আবার পাউন্ড হচ্ছে কি আপনার যুক্তরাজ্যের, কিন্তু তো যুক্তরাজ্যের এটা হচ্ছে বললাম যে পাউন্ড স্টার্লিং। হ্যাঁ, এবার আসি আমরা ইউরো সম্পর্কে। ইউরোটা আসলে এই ইউরোপীয় ইউনিয়নের এই ইউরো ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যে আমরা বলি, সেটার যে একটা একক মুদ্রা, এটার নাম হচ্ছে আপনার ইউরো। ঠিক আছে, এটা আপনার 1999 সালে সর্বপ্রথম 1999 সালে সেটা চালু হয়। হ্যাঁ, চালু হয় বলতে প্রচলিত হয়, তবে একেবারে একক মুদ্রা হিসেবে গ্রহণ করা হচ্ছে 2002 সালে। 1999 সালে যখন চালু হয়েছে, তখন সেটি আপনার মানে তাদের মুদ্রা যে প্রচলিত মুদ্রা ছিল, সেটার পাশাপাশি এটা ছিল। 2002 সাল থেকে একেবারে একক মুদ্রা হিসেবে, ওইটা ছাড়া আর কোনো মুদ্রা নেই, সেটা হিসেবে গ্রহণ করে। তখন ছিল আপনার হচ্ছে 11টি দেশে আসলে এটা চালু করেছিল প্রথম শুরুতে। এখন হচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়নের এই যে ইউরো, এটা হচ্ছে 19টি দেশে প্রচলিত আছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত। এর বাইরের আরো 6টি দেশ আছে যারা আপনার কি এই মানে ইউকে ইউরোকে তাদের মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইউরো আর এই যে তাদের 6টা মুদ্রা গ্রহণ করে বললাম, সেটা হচ্ছে যে 6টা হচ্ছে, সেটাও আসলে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কিছু দেশ, কসোভো, মন্টেনিগ্রো, অ্যান্ডোরা, মোনাকো, ভ্যাটিকান সিটি, সেন্ট মেরিনো, সবগুলো হচ্ছে মানে ইউর ভিতরে, মানে ইউরোপের ভিতরে, কিন্তু তারা ইউ সদস্যভুক্ত নয়। ইউ সদস্যভুক্ত দেশ দেশ তো আমরা জানি হচ্ছে আপনার 28টি, তাই না? তা 28টির মধ্যে 19টা দেশের মুদ্রা হচ্ছে ইউরো, আর হচ্ছে ওই ইউরোপিয়ান ইউনিয়ন সদস্যের বাইরে আরো 6টি দেশ, এই যে কসোভো, মন্টেনিগ্রো, অ্যান্ডোরা, মোনাকো, ভ্যাটিকান সিটি এবং বললাম যে সান মেরিনো।
এরা হচ্ছে আপনার ইউরো মুদ্রা গ্রহণ করে। তো এই যে রিয়াল, রিয়াল এই যে এটা আছে, যেমন এই যে আপনাকে মুছা রাখতে হবে, রিয়াল তো আপনি জানেন সৌদি আরবের। তাহলে এর ভাই যে ব্রাজিলের মুদ্রার নাম ওই যে রিয়াল, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে টেকনিক আসলে এখানে, এই যে এগুলো আপনি মুখস্থ করবেন কিভাবে, আপনাকে সেই আপনি নিজে বুঝতে পারবেন যে আপনাকে কোনটা আসলে শিখতে হবে, কেন মানে আপনাকে সেটা কোনটা কিভাবে আপনি শিখবেন, সেটা আপনি নিজেই আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এখানে এই যে আপনি আমি বলে দিলে যে আপনি এটা শিখেন, বিষয়টা আসলে সেরকম না। হ্যাঁ, আপনাকে নিজেই বলে দিবেন, আপনার মস্তিষ্ক আপনাকে নিজেকে বলে দিবে যে আপনি আসলে কোনটা মুখস্থ করা উচিত আপনার। তো এখানে হচ্ছে আপনার এই যে যেমন ব্রাজিলের কথা বললাম, ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়েল। হ্যাঁ, ইরানের মুদ্রা নাম হচ্ছে রিয়েল। আর বাকিগুলো আপনি বুঝবেন। আর একটা আছে হচ্ছে আপনার কম্বোডিয়া। এই যে কম্বোডিয়ার কথা বললাম, কম্বোডিয়া কোথায়, ব্রাজিল কোথায়, আর হচ্ছে ম্যাক্সিমাম রিয়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে। তাহলে মধ্যপ্রাচ্যের বাইরে দুটি দেশের মুদ্রার নাম রিয়াল, সেটা হচ্ছে একটা ব্রাজিল আর একটা হচ্ছে আপনার এই যে আপনার কি দূরপ্রাচ্য বলি আর কি আমরা, সেই দূরপ্রাচ্যের দেশ হচ্ছে কম্বোডিয়া। হ্যাঁ, কম্বোডিয়া। তারপর হচ্ছে আপনার এই যে চেক রিপাবলিকের মুদ্রা নাম হচ্ছে করোনা বলে, করোনা, এই যে করোনা। হ্যাঁ, করোনা, এটা আবার করোনা না, করোনা। হ্যাঁ, তারপর হচ্ছে ভুটানের মুদ্রা হচ্ছে গুলরাম, মালয়েশিয়া হচ্ছে রিঙ্গিত, এগুলো কমন। হ্যাঁ, আমরা এগুলো আমি জানি যে ভুটানের মুদ্রার নাম হচ্ছে বললাম যে কি আপনার গুলরাম, ওই যে রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা, এগুলো পরীক্ষা আসে। তারপর হচ্ছে ভিয়েতনামের মুদ্রা ডং, বিশেষ করে আপনার ওই যে থাইল্যান্ডের মুদ্রা বাত, এটা কিন্তু আমরা অনেকে যাবেন। ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল, ঠিক আছে। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা, এই যেগুলো আসলে কমন। হ্যাঁ, আর যেমন এই যে ভেনিজুয়েলার মুদ্রা, ভেনিজুয়েলার মুদ্রা আপনাকে যদি বলে যে বলিভার, সেক্ষেত্রে আপনি সহজে মানে কি যদি না জানেন, আপনি এখানে এগুলো কনফিউজিং প্রশ্ন, আপনি সেখানে ভুল করবেন। বলিভার হচ্ছে ভেনিজুয়েলার মুদ্রার নাম। তাই বলিভার আবার আপনি যদি বলেন যে বলিভিয়ার মুদ্রার নাম বলিভার, তাও তো না, বলিভিয়ারটা দেশ। তাহলে তার আপনি সহজে ধরে নিতে পারেন যে বলিভারের, বলিভার হচ্ছে বলিভিয়ার মুদ্রা, আসলে না। বলিভার হচ্ছে ভেনিজুয়েলার মুদ্রার নাম। আর বলিভিয়ার মুদ্রার নাম কি, বলিভিয়ার মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ানো, বলিভিয়ানো, বলিভিয়ানো হচ্ছে আপনার কি বলিভিয়ার মুদ্রার নাম, বলিভিয়ানো। হ্যাঁ, তো আপনার এই যে এভাবে, যে আমার যে লেসিতের মধ্যে ডলুটি, আপনি বুঝবেন। এই যে বললাম যে আপনারা মানে আচ্ছা কি পড়বেন, কোথায় বই পাবেন, তাই না? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি কোন বই থেকে আপনি বই আপনি বা অনেক আছে। হ্যাঁ, বই বাজারে অনেক আছে। আপনি সবচেয়ে ভালো, আপনার যেটা মনে হয় সব বই ভালো, সেখান থেকে হচ্ছে আপনি যেটা সবচেয়ে আপনাকে আকর্ষণ করে, আপনি যে মনে করবেন যে না এটা আমি ভালো লাগছে, আপনি সেরকম বই নিয়ে এটা পড়া শুরু করে দিবেন। হ্যাঁ, সেখানের মধ্যে আছে, আপনি সেখানে দেখতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, সেগুলোতে আপনি দেখতে পাবেন যে মানে আপনাকে শিখার কথা কি হয়। আহ আচ্ছা, এখানে আমার যে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা তো, এটা তো আমি মনে করছি এটা এখানে ওনারাই দিয়েছেন, কিন্তু না, এটা তো আমার আগের দেওয়া। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করি, আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা আমাকে কথা বলতে পারেন, হ্যাঁ, যেহেতু পার্টিসিপেন্ট কম। আহ, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যতটুকু আপনাদের মানে আমার সাধ্যের মধ্যে থাকবে তা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তা আপনারা তো কম আছেন, খুবই কম পার্টিসিপেন্ট। দেখি বলেন না, কে কোথেকে বলছেন? আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায় যেন, ব্যাকগ্রাউন্ড, হ্যালো, জি স্যার। জি বলেন, বলেন একজন একজন বলেন। আমরা তো কম আছি, আপনারা কোথেকে বলছেন? কে কোন জায়গা থেকে অ্যাড হয়েছেন? বাংলাদেশের কে কোন জায়গা থেকে অ্যাড হয়েছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ঠাকুরগাঁ থেকে বলতেছি আমি। ওরে, আপনি তো ফরাজি অনেক দূর থেকে অনেক দূর থেকে বলছেন। থ্যাংক ইউ, আপনি অনেক দূর থেকে অ্যাড হয়েছেন।
আপনি এখন কি কোন কোন কি মাস্টার শেষ করেছেন নাকি? জি না স্যার, আমি অনার্স শেষ করেছি, মাস্টার্স আচ্ছা এইবার আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আমার কি এখন ওই যে ব্যাকগ্রাউন্ডটা কি মুছে গেছে? হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমাকে আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হুম, তাহলে আপনি একজন বলছেন ঠাকুরগাঁও থেকে, আর বাকি আছেন হচ্ছে আপনি এখানে তো পার্টিসিপেন্ট আর দেখা যাচ্ছে আমরা দুইজন ছাড়া আছে হচ্ছে আপনার 9 জন। ঠাকুরগাঁওর পরে আর কে বলছেন বলেন তো? স্যার আমিও ঠাকুরগাঁও থেকে বলছিলাম। আপনিও ঠাকুরগাঁও থেকে বলছেন। তারপর আসসালামু আলাইকুম স্যার, আমি জামালপুর থেকে বলছি। আপনি জামালপুর। আচ্ছা, জামালপুর স্যার থেকে বলছেন হচ্ছে সুমাইয়া নাকি তাহমিনা স্যার। তাহমিনা? আচ্ছা, তাহমিনা আক্তার। আপনি পড়ালেখা কোথায় করছেন? নিকটতম কলেজ জাহানারা লতিফ মহিলা কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে ঠাকুরগাঁও দুইজন কে বলছেন, কে কে বলছেন, নাম কি? স্যার ঠাকুরগাঁও। মোহাম্মদ আশিক আহমেদ। আশিক আহমেদ, হ্যাঁ আশিক আহমেদ ঠাকুরগাঁও থেকে। পড়ালেখা কোথায় করছেন? স্যার পীরগঞ্জ সরকারি কলেজ থেকে। পীরগঞ্জ সরকারি কলেজ। ঠাকুরগঞ্জ গাঁও থেকে আর আর কে বলছেন? স্যার আমি স্যার ফারাজুল। ফারাজুল, হ্যাঁ ফারাজুল হক মহান। জি স্যার, হ্যাঁ ফারাজুল, ঠাকুরগাঁও আপনি সরকারি কলেজ থেকে। ঠাকুরগাঁও সরকারি কলেজ। তারপর তাহমিনা বলছেন মিস্টার কামাল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, মুস্তফা ওয়ালাইকুম কামাল স্যার। সালাম। জি, মোস্তফা কামাল। আচ্ছা, এখানে শর্ট টাইম কামাল উঠেছে। আচ্ছা, হ্যাঁ কামাল স্যার। সাহেব বলেন স্যার পড়ালেখা করতে যশোর থেকে করছেন। পড়াশোনা স্যার জগন্নাথ ইউনিভার্সিটি। যশোর জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। ও, তারপরে ওকে, থ্যাংক ইউ। তারপর এখানে আছেন হচ্ছে আপনার বাকিরা তো আনমিউট করেই নেই, মানে ওরা যে মিউট করা আছে। ওনারা কি শুনতে পাচ্ছেন? সবাই কি আনমিউট করবেন আসসালামু যারা আলাইকুম শুনছেন? স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আফিফা হেনান। স্যার আফিফা হেনান বলছি। আসসালামু জি জি আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? স্যার আমি বান্দরবান থেকে। বান্দরবান থেকে? কি জি বলেন? স্যার। ও, আচ্ছা, বান্দরবান কলেজের স্টুডেন্ট নাকি? স্যার বাবু আছে তো, বাবুকে ঘুম পাড়াচ্ছে, সেজন্য কথা ও বলতে আচ্ছা পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আসসালামু তারপরে কে আলাইকুম বলছেন? স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি শারমিন আক্তার, ফেনী থেকে বলছি। শারমিন, কোত্থেকে? ফেনী। ফেনী থেকে বলছেন? ও আচ্ছা, হ্যাঁ। কোথায় পড়ালেখা করছেন? ফেনী কলেজ? ফেনী কলেজ থেকে অনার্স, মাস্টার্স ইডেন কলেজ থেকে। ও আচ্ছা আচ্ছা, ঢাকা ইডেন কলেজ থেকে মাস্টার শেষ করছেন। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছেন আশিক আহমেদ, কি বলছেন? আশিক আহমেদ কি শুনতে পারছেন আমাকে? স্যার আশিক, আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। শুনছেন। আপনার সাথে আমার কথা হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে আর একটা তাহমিনা তো বললো, সুমাইয়া। সুমাইয়া আইউ, সুমাইয়া কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, আপনি জেলা কোথেকে বলছেন? যশোর। যশোর। যশোর আইউ কি থেকে স্যার। ইসলামিক ইউনিভার্সিটি নাকি? জি স্যার। ইসলামিক ইউনিভার্সিটি কোন সেশনের আপনি? 20-21 থার্ড ইয়ার স্যার। আচ্ছা, থার্ড ইয়ারে আছেন। আচ্ছা আচ্ছা, তার যে ঠিক আছে, আপনাকে এখানে মোস্ট ওয়েলকাম। এই ধরনের আপনার এই যে বিসিএস এর বা চাকরির জন্য যে আপনি এখন থেকে এটা আপনার তৎপরতা দেখা যাচ্ছে, এই তৎপরতা আপনাকে এগিয়ে নেবে বলে আমি মনে করি। যারা আসলে জি এই স্যার, যে দোয়া এখন থেকে, রাখবেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন থেকে চেষ্টা চালান। এই যে এখন কোচিং করে তো আপনি অনেক কিছু জানতে পারবেন, বলতে বিষয়টা আসলে এখান থেকে জানতে পারেন, আপনি জাস্ট অভিজ্ঞতা গুলো নিবেন, সেই জায়গা থেকে আপনি আপনার জীবনে কাজে লাগাবেন। হ্যাঁ, আমার সাথে কথা হয়নি হচ্ছে কামাল সাহেবের সাথে কথা হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে সুমাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, কামাল সাহেবের সাথে কথা হয়েছে। আহ আশিক আহমেদ, আফিফ, আর তো নেই। এই তো, কেউ কথা হয়নি এমন কেউ আছেন? আমার সাথে কথা বলেননি এমন কেউ আছেন? আচ্ছা, নাই। আচ্ছা, যাই হোক, আমরা আবার ফেরত আসি। আপনাদের সাথে কিছুক্ষণ আসলে এখানে এই যে মানে আমি কি মানে আপনাদেরকে এই যে বললাম না, এই যে অভিজ্ঞতা গুলো শেয়ার করাটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ এখানে।
এই যে আপনাকে আমি দুই একটা টপিকস পড়াইলাম বা বললাম, সেটাতে আপনি যে একেবারে এখনই মুখস্থ করে ফেলতে পারবেন, বিষয়টা তা নয় কিন্তু। তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে ওই যে একটা বই কিনবেন, ভালো একটা, আপনার যেটা ভালো লাগে সেরকম বই কিনবেন বাজার থেকে। বইটা কিনে আপনি মাঝে মধ্যে আপনি সেটা মনে করেন, যারা এই যে চাকরি মাস্টার শেষ করছেন, তারা হচ্ছে আপনার এই যে কি যেন বলে, তারা তো অবশ্যই লেগে থাকবে। তাদের হচ্ছে সকাল সেই একেবারে আপনাকে সেই সকাল 8টা থেকে শুরু করে 7টা থেকে শুরু করে অথবা আরো আগে থেকে শুরু করে এক টানা পড়তে হবে। এরপরে হচ্ছে আপনি আবার রেস্ট করে আবার এক টানা পড়তে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস হন ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়ে যেতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি, আপনার এই যারা মনে করেন এই যে এখনো মোটামুটি এই যে এমন এখানে বললাম যে কি ওই সুমাইয়া, ও এখনো 3rd ইয়ারে, হয়তো আপনাদের মতো এরকম আরো অনেকে আছেন। হ্যাঁ, ও হচ্ছে আস্তে ধীরে মনে করেন সে দেখবে, পরিস্থিতি বুঝে যে সবকিছু আস্তে ধীরে প্রতিদিন একটু একটু করে করে দেখবে, তার ওই যে একাডেমিক গুলো ঠিক রেখে, একাডেমিক পড়ালেখা ঠিক রেখে, সেক্ষেত্রে সে বুঝতে পারবেন তার কি করা উচিত। আপনাদেরও একই পরামর্শ হচ্ছে আপনাদের, আপনারা কি করবেন সেটা এই যে মানে আপনি বুঝে যাবেন। হ্যাঁ, তো এই যে পড়বেন, এরপরে যেমন এই যে বললাম যে টপিক কি কি শিখবেন, যে বললাম এই যে আপনি দৈনন্দিন ব্যাপার, আপনি বিশেষ করে আপনাকে আন্তর্জাতিক জানতে হলে আপনাকে পেপার পড়তে হবে। হ্যাঁ, পেপার পড়তে হবে। পেপার পড়লেই আপনি মানে যে অনেকগুলো বিষয় জেনে যাবেন। যে পেপার মধ্যে কি পড়বেন আন্তর্জাতিক জানার জন্য, তাহলে ওই যে আন্তর্জাতিক পেজ পড়বেন, আন্তর্জাতিক খবরাখবর গুলো জানবেন। খবরাখবর এই যে আপনার প্রতিদিনের বিষয়গুলো আপনাকে নিজেকেই টেনে নিবে, যে হ্যাঁ আমি এই খবরটা জেনে নিই। যেমন আপনি ধরেন এখন এই যে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় সবচেয়ে আলোচিত বিষয় কি হচ্ছে এখন। হ্যাঁ, তাহলে সেটা আপনি মাথায় আনেন, দেখি কে কে বলতে পারেন, দুই একজনে দেখি বলেন তো। এখনের যে বিশ্বের মধ্যে আলোচিত ঘটনা কোনগুলো, মানে যেটা সবচেয়ে আলোচিত, বলবেন কেউ? স্যার ওই যে মিশর আর ইসরায়েলের একটা টান টান উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি ভাব। হ্যাঁ, সেটা একটা তারপরে বললেন। হ্যাঁ, একেবারে এর ভিতরে এই যে আজকে 2 দিনের ভিতরে একটা মানে আপনার একটা বিষয়, এতদিন ধরে যা চলছে তার ঠিক উল্টা হয়ে যাচ্ছে একটা বিষয় আছে, বলেন তো এটা কি? এতদিন ধরে যা হয়েছে তার ঠিক উল্টা, এরা মাথায় হাত দিয়ে বসে আছে এখন এই অবস্থা। এটা খারাপ, বলেন তো কোথায় এটা? এটা হলো বাংলাদেশের মধ্যে স্যার, ওই যে না, ছাত্রদের যে একটা আচ্ছা দল আচ্ছা করা ব্যাপারে কথা আচ্ছা হচ্ছে এখন। আচ্ছা বিপি নূর এখানে স্যার এগিয়ে এসেছে ছাত্রদের। আচ্ছা, না না ঠিক আছে, বুঝছি আপনি এটা, আমি আসলে এই বিষয়টা এখানে বলতেছি না। হ্যাঁ, এখন আমি বলছি আমি আন্তর্জাতিক, আমি বাংলাদেশের বাইরের কথা চিন্তা করছি। হ্যাঁ, তো এই যে দেখেন আপনি ইউক্রেনের যে যুদ্ধটার কথা, হ্যাঁ ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, জি স্যার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার, উনি আগে এই যে নির্বাচনী ইশতেহারে উনি বলেছেন উনি যদি ক্ষমতায় আসলে ওই যে সেদিনে মানে কি হয়ে যাবে আপনার, উনি ক্ষমতা গ্রহণ করার দিনেই আপনার মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দিবেন। হ্যাঁ, হয়তো উনি সেটা তখন সাথে সাথে পারেন নাই, কিন্তু এখন কিন্তু সে পর্যায়ে চলে যাচ্ছে। আজকে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে উনি ক্ষমতায় আসছে হচ্ছে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ হচ্ছে, 20 তারিখ থেকে আজকে 20 তারিখ, এই যে 1 মাসের কাছে হয়ে গেছে কাছাকাছি। তাহলে উনি কিন্তু এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু হয়েছে যে ইউক্রেন রাশিয়া এরা কিন্তু ওই মধ্যস্থতা করার জন্য ওরা মানে কি এটা বৈঠকে বসে, সেখানে ওই যে আপনার রাশিয়া কি যেন বলে, আমেরিকা যেহেতু আর ডোনাল্ড ট্রাম্পের চাপ, ও যদি কোনো সহযোগিতা না করে তাহলে এই চুক্তিটা এমনি কি হয়ে যাবে, এটা এমনি আপনার ভ্যানিশ হয়ে যাবে, বুঝছেন? তো সেক্ষেত্রে হচ্ছে এখন কি হবে কি আপনার ওই যে সমাধান কি হবে, রাশিয়া তার ওই যে ইউক্রেনের যতটুকু ভূমি দখল করে রেখেছে সেগুলো যদি রাশিয়া ফেরত না দেয়, এখানে কি আপনি জোর করে কিছু করতে পারবেন? এই আমেরিকার কি কিছু হচ্ছে? আমেরিকার ভূমি কেউ নিতে পারছে না, নাই। তাহলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আমেরিকা ছাড়া আসলে বাকি কোনো কিছু চিন্তা করে না, উনি আমেরিকার স্বার্থ চিন্তা করবে। চীন যেমন সব সময় সর্বদা চীনের স্বার্থ চিন্তা করে, রাশিয়া ঠিক আসলে যে রাশিয়া মানে হচ্ছে আপনার সরি এই ডোনাল্ড ট্রাম্প ঠিক তার আমেরিকার স্বার্থ চিন্তা করে। সেই তো ক্ষমতায় মানে এটা তুল কালাম কাণ্ড বাধাই দিল, যে আপনার কি যেন বলে ওই যে এই যারা মানে ওখানে প্রবাসী আছে, যে যারা মনে করেন এখানে আমেরিকার জনগণ অনেক আছেন অনেক দেশ থেকে, ওরা বলতেছে না এখানে ম্যাক্সিমাম এরাই একটু খুঁত পাইলে তাদেরকে সে বের করে দিবে, এই অবস্থা করে দিছে একদম, মার মার কাট কাট অবস্থা। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আসলে এই যে বিষয়, তো এটা আপনি কেমনে জানবেন বিষয়গুলো? আপনাকে ওই যে চোখ কান খোলা রাখতে পেপার পড়তে হবে আসলে। আপনি সেটা হার্ড পেপার পড়েন, মানে হচ্ছে পেপার কিনে পড়েন, বা আপনি অনলাইনে পড়েন, যেখানে পড়েন না কেন, আপনাকে ওই যে আন্তর্জাতিক পেজ, আন্তর্জাতিক খবরাখবর গুলো কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে।
তো চোখ কান আজকে আসে আজকে কি রাতে একটু বেশি হয়েছে বলে কি পার্টিসিপেন্ট নেই? জি স্যার, কিছুটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, অন্য সময় কি আরো একটু বেশি থাকে তাই না? জি স্যার, আমাদের ক্লাসগুলো সাধারণত স্যার এই যে ৯টার থেকে ৯টার দিকেই মানে আমি সর্বদা আসলে খুবই শেষ দুঃখিত। যদি হয় তাহলে আমার স্যার। আসলে ওই আমার যে কাজে আমি তো ওই যে আছি আসলে একটা কলেজে আছি, যাই হোক। তো সেখানে যে এখন আসলে খুবই আপনার কি সবকিছুতে ওই যে সারাদিন আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আজকে আমাদের এই যে এখানে অন্তক্রিয়া বহিক্রিয়া, এই যে অন্তক্রিয়া চলতেছে, তো সেখানে দায়িত্ব পালন করতে হয়। আবার বিকেলে ছিল আপনার এই যে সন্ধ্যার দিকে আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময় হচ্ছে ওই শিক্ষকদের ইভেন্ট গুলো ছিল। হ্যাঁ, তো সেখানে তো থাকতে হচ্ছে। এখন তো আমি সেটা তো না করে তো এখানে আসতে পারতেছি না। সে কারণে আসলে আপনাদেরকে আমি 10টার কথা ওনাদেরকে বলেছিলাম যে ম্যানেজমেন্ট কে তারা মানে আপনার এটা আমাকে বলেছিল আসলে এত রাত্রে তো সাধারণত হয় না, কিন্তু আমি বললাম পারো না হলে আপনি একটু আমাকে পিছাই দেন, সেটাও বলছিলাম। যাই হোক, ওনাদেরও যেহেতু শিডিউলের কারণে হয়তো পারেনি। হ্যাঁ, তো এই জন্য আসলে একটু লেট হয়ে গেছে। সেজন্য আপনাদের কাছে আসলে দুঃখিত, দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আমার আর কোনো উপায় নেই। যা এটাকে আপনারা হয়তো সহজভাবে নিবেন, একটু রাত হয়ে গেছে। এই যে এমন যেমন একজন বললো যে তার বাচ্চা কান্না করতেছে, আসলে স্বাভাবিক এই সময়টা হট একটা সময়। হ্যাঁ, তো সে কারণে এই অবস্থা। হ্যাঁ, যাক, সমস্যা নেই। সামনে থেকে যদি কখনো আবার ক্লাস যদি নেই, যদিও বা অনেক ব্যস্ত থাকি, অনেক বেশি বিজি থাকি, আসলে অনেক কাজ করতে হয় হয়তো, অনেক মধ্যে আমাদের কাজটা কম, আসলে কাজ অনেক বেশি। আপনি যখন কাজে থাকবেন বুঝতে পারবেন যে কত কাজ। ঠিক আছে, সেই জন্য হ্যাঁ, তাহলে সামনে যদি সুযোগ হয়, তাহলে সেটা আর্লি নেওয়ার চেষ্টা করি। যাই হোক, হম, আমরা যে বলেছি তাহলে ওই যে আপনি মনে রাখবেন হচ্ছে ডলারের চিহ্নটা কিরকম, পাউন্ডের চিহ্নটা কিরকম, সেটা একটু মনে রাখবেন, দেখবেন। হ্যাঁ, তারপরে ওই যে বললাম যে আপনার এখন আছে যেমন ওই যে আরেকটা তথ্য হচ্ছে আপনাকে যেমন মুখস্থ রাখতে হয়, এটা কমন জিনিস, একবার বললে মুখস্থ থাকে। মানে বিশ্বের সবচেয়ে ওই যে বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী দেশ যদি বলে, তাহলে সেটা হচ্ছে ভারত। যেমন সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে, ঋণ হিসেবে নেয়, যে ঋণ নেওয়ার অর্থ কি, আপনি আবার ফেরত দিবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে সাহায্য গ্রহণকারী, সাহায্য যদি নেন সেটা আপনাকে দান করলো। হ্যাঁ, আপনাকে দান করেছে। আর হচ্ছে কি আপনার ঋণ মানে হচ্ছে আপনি ফেরত দিবেন, সেটাই। হ্যাঁ, তাহলে ঋণ গ্রহণ করে হচ্ছে ভারত, আর হচ্ছে সবচেয়ে বেশি সাহায্য গ্রহণ করে আফগানিস্তান, আর সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে হচ্ছে যুক্তরাষ্ট্র। যেখানে ওই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বিভিন্ন দিকে সে তার সাহায্য কিন্তু বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দিকে তার সাহায্য বন্ধ করে দিচ্ছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হুম? আর হচ্ছে আমাদের ওই যেমন হচ্ছে আমাদের অর্থ বছর শুরু হয় হচ্ছে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় এই যে 1 জুলাই থেকে। আর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের অর্থ বছর শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে। এই যে একটু ব্যতিক্রম যেগুলো, সেগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ব্লু ইকোনমির ব্যাপারে আমরা একটু কিছু আপনাদেরকে, ব্লু ইকোনমি কি, এটা কে এনেছে? এটা যে গুন্টার পলি নামে একজন ব্যক্তি, যিনি এই যে ব্লু ইকোনমি বা যে আপনার কি সমুদ্র অর্থনীতি, ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র অর্থনীতি, এটার ধারণাটি দিয়েছেন। এটা তাহলে ব্লু ইকোনমি কি, সমুদ্রের যে সম্পদ, সমুদ্রের জলরাশি এবং সমুদ্রের এই যে আশেপাশেকে কেন্দ্র করে যে একটা অর্থনীতি গড়ে উঠে, আসলে সেটাই হচ্ছে আপনার সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি বলে। হ্যাঁ, তাহলে এই যে ব্লু ইকোনমি, এটা এই কখন যে দেখবেন এগুলো হচ্ছে এটা বেশিটাই এটাই। হ্যাঁ, এই যে আর হচ্ছে আপনার এটাই আর কি, যে ব্লু ইকোনমি যে জিনিসটা হচ্ছে এটা, যেটা সমুদ্রের সম্পদ এবং সমুদ্রের এই যে বিশাল জলরাশি এবং তার যে সম্পদ, আর হচ্ছে কি আপনার এই সমুদ্রের উপর একটা ঘিরে যে একটা অর্থনীতি মানে তৈরি হয়েছে এখন। হ্যাঁ, আপনি যেমন আমরা গ্যাস, বাংলাদেশেও কিন্তু গ্যাস ক্ষেত্র আছে সমুদ্রের মধ্যে, তাহলে বিশ্বের এরকম অনেক দেশ আছে যে গ্যাস ক্ষেত্র। তো সেই আরো আছে হচ্ছে আমরা যে মাছ, হ্যাঁ, অনেক মাছ আহরণ করি, বিশ্বের বিভিন্ন দেশ তার সে মাছ আহরণ করে হচ্ছে আপনার সমুদ্র থেকে। আরো রয়েছে বিভিন্ন আকরিক, রয়েছে বিভিন্ন ধরনের। আমাদের কক্সবাজার, এই যে আমরা যে কক্সবাজার, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে এই আপনার কিছু এইরকম ধাতু, মানে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ, বিভিন্ন বালি, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি অনেক ডিমান্ডেবল, এই ধরনের কিছুর অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো নিয়ে ঘিরে যে একটা অর্থনীতি, এটার নাম হচ্ছে আপনার হচ্ছে কি সমুদ্রের অর্থনীতি। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে যে বিভিন্ন দেশ কেমন আপনার এই যে যেমন বিনিয়োগের একটা সুবিধা দিয়ে থাকে, দেখেন এই যেমন আহ বিনিয়োগের একটা সুবিধা, যেমন হচ্ছে এই যে আপনি যদি মালয়েশিয়াতে যদি আপনি যদি বিনিয়োগ করেন,
মানে মালয়েশিয়াতে যে বিনিয়োগ করেন ওরা আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে, যেমন কানাডার এরকম সুবিধা আছে, বিভিন্ন দেশে এরকম আছে, যে জন্য মানে এটা হচ্ছে যে আপনার টাকা পাচারের জন্য যে একটা উৎসাহিত করা আর কি, সেটা উৎসাহিত হওয়া আর কি। হ্যাঁ, সিঙ্গাপুরে এরকম সুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলি আমরা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, পৃথিবীর প্রথম বৃহত্তম স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে আপনার যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে নাসডাক স্টক এক্সচেঞ্জ বলে, এটাও আমেরিকাতে। হ্যাঁ, আর হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ আছে। হ্যাঁ, এরপরে রয়েছে আপনার হচ্ছে ইউরো নেক্সট আছে। হ্যাঁ, ইউরো নেক্সট, এই যেগুলো হচ্ছে আপনার এই বড় কিছু মানে কি বলে আপনার ওই যে পুঁজিবাজার। তাহলে পুঁজিবাজার বিষয়টা কি? পুঁজিবাজার হচ্ছে যেখানে বিভিন্ন কোম্পানির তার শেয়ার সমূহ বিক্রি করা হয়, এই যে আমাদের দেশেও আছে পুঁজিবাজার। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেগুলো আছে কতগুলো কি ওই যে শেয়ার বিক্রি করার যে নিয়ন্ত্রণকারী সংস্থা, আসলে শেয়ার বিক্রি করা, বিভিন্ন কোম্পানি যে শেয়ার গুলো বিক্রয় করে সেগুলোর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আচ্ছা, আর একটা যে ডিমিউচুয়ালাইজেশন নামে একটা শব্দ আছে, ডিমিউচুয়ালাইজেশন। সেই ডিমিউচুয়ালাইজেশন মানে হচ্ছে আপনার কি ব্যবস্থাপনা থেকে ওই যে ব্যবস্থাপনা থেকে তার পরিচালনাকে কি করা, মানে মালিকানা ব্যবস্থাপনার যে একটা ব্যাপার, এই যে একটা কোম্পানি পরিচালিত হবে সেই এটার যে পুরো একটা ব্যবস্থাপনা সিস্টেম, সেটার সাথে মালিকানাকে আলাদা করে দাও। কেমন, এটার নাম হচ্ছে আসলে ডিমিউচুয়ালাইজেশন। এবার আসি আমরা হচ্ছে বাণিজ্যিক জোট। তাহলে বাণিজ্যিক জোট মানে হচ্ছে কি, ওই যে এটা বিভিন্ন বললাম, এটা হইতে পারে বিভিন্ন অঞ্চল ভিত্তিক হইতে পারে বাণিজ্যিক জোট। যেমন আমাদের এখানে আমরা একটা আছে সাপটা আছে, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তারপর রয়েছে ধরেন আমেরিকা আছে, ওই যে নাফটা আছে, নাফটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলে এটাকে। আমাদেরটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে এগ্রিমেন্ট, যেমন। তারপর এটা আছে আফটা আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া। যেমন এই যে এগুলো হচ্ছে আপনার এই কি যেন বলে, ওই যে বাণিজ্যিক জোট বলা হয়। এরা হচ্ছে কি এই জন্য বাণিজ্যিক জোট, তাদের ওই যে যারা জোটভুক্ত দেশ, সেখানে তাদের যে আপনার কি যেন বলে, এই তাদের এই যে দেশের পারস্পরিক দেশের যে পণ্য সমূহ আছে, সে পণ্যগুলো যে আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা শুল্ক, কর, বিভিন্ন বাধা প্রভৃতি গুলা থেকে সেখানে কি করে আপনার তারা সেটা কমিয়ে দেয়। হ্যাঁ, তারা সেগুলো অথবা থাকে না, অথবা তার এটাই হচ্ছে আসলে জোট, এই কারণে জোট করে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে ওয়ার্ল্ড এক্সপো। আসলে বিষয়টা কি, ওয়ার্ল্ড এক্সপো হচ্ছে যে একটা দেশের বিভিন্ন দেশের মানুষ যে উদ্ভাবনী ক্ষমতা, উদ্ভাবনী কোনো কিছু যে উদ্ভাবন করে, সেগুলোর জন্য যে একটা কি হয় আপনার, তাদের জন্য যে একটা প্রতি বছর হইতে পারে অথবা কিছু অন্তরে, যেমন করোনার সময় হয়নি ওয়ার্ল্ড এক্সপো। হ্যাঁ, তাহলে ওই যে এগুলোর কতগুলো কি হয় আপনার, এই যে প্রদর্শনী আর কি। কিসের প্রদর্শনী? তাহলে যে উদ্ভাবন করেছে তারা, যে বিভিন্ন দেশের মানুষ যে উদ্ভাবন করে, বিভিন্ন জন উদ্ভাবন করে, সেই উদ্ভাবন গুলো উদ্ভাবিত বিভিন্ন পণ্য হতে পারে, বিভিন্ন উদ্ভাবিত তাদের আইডিয়া হতে পারে, এগুলো প্রভৃতির কি হয় প্রদর্শনী। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে বিভিন্ন পণ্যের প্রদর্শনী আসলে বলা যায়। ওইগুলো হচ্ছে যে জায়গা হয় সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড এক্সপো। যেমন 2025 সালে যে ওয়ার্ল্ড এক্সপো হবে হচ্ছে আপনার জাপানের ওসাকাতে। ঠিক আছে, জাপানের ওসাকাতে হচ্ছে আপনার এটা হবে, কেমন, ওয়ার্ল্ড এক্সপো। এবার হচ্ছে আমরা আপনাদেরকে কৃষি সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি? এই যে কৃষি হতে যে মানে যেগুলো কি যে যা উৎপাদন করে, আসলে এটাই হচ্ছে আমাদের সম্পদ। এই যে কৃষি সম্পদ, ধান, গম, চাল, তাই না? তারপর হচ্ছে যেমন চা, কফি, আপেল, চিনি, পাট, এই যে রাবার, পাম অয়েল, তামাক, এগুলো সব কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য হচ্ছে আসলে কৃষির সম্পদ, কৃষিজাত পণ্য। ঠিক আছে, বলতে পারেন আমরা যে সেগুন কাঠ, এটাও কিন্তু একটা হয়তো আমরা কৃষি সম্পদ, এটা আমাদের সম্পদ। সেগুন কাঠ, এটাও তো মনোপলি বাগান বলে আর কি, এটা হচ্ছে মনো কালচারাল বলে, এগুলো তো মনো কালচারাল মানে সেগুন কাঠ। যেখানে সেগুন কাঠ রোপণ করে সেটা সেগুন কাঠ। এখানে আমাদের এখানে হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকার মধ্যেও আছে, তাই না, সেগুন কাঠের ইয়ার। তাহলে সবচেয়ে সেগুন কাঠ কোথায় মানে হচ্ছে আপনার উৎপাদিত হয়? এটা হচ্ছে আপনার এই যে মিয়ানমার হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি উৎপাদিত। কেমন, তো এটা হচ্ছে কতটুকু উৎপাদিত হয়? এটা হচ্ছে বিশ্বের 1/3, 3/1 কিন্তু 3/1 ওই মিয়ানমারে এটা উৎপাদিত হয়। কেমন, তারপর হচ্ছে যে আপনার দান হচ্ছে আপনার যেমন উৎপাদনের শীর্ষে হচ্ছে আপনার চায়না। হ্যাঁ, রপ্তানিতে শীর্ষে আবার ভারত, আবার আমদানিতে শীর্ষে চায়না। কারণ চায়নাতে এতগুলো মানুষ, তাদের তো বাড়তে ওই যে এই জন্য তারা উৎপাদন আবার শীর্ষে, আবার আমদানিতেও শীর্ষে। অন্যদিকে ভারত হচ্ছে রপ্তানিতে শীর্ষে। কেমন, তারপরে যে গম হচ্ছে আপনার এই যে উৎপাদনের শীর্ষে হচ্ছে চায়না। কেমন, শীর্ষে রপ্তানিকারক দেশ হচ্ছে আপনার হচ্ছে রাশিয়া। আর ঠিক এই যে আমদানিকারক হচ্ছে আপনার মিশর। কেমন, এই যে আপনি এগুলো দেখবেন, কয়েকটা দেখবেন, এগুলো মানে দেখবেন কোনটা কোথায়, এই যেগুলো আপনি একটু দেখলে বুঝতে হবে আশা করি। এবার বলে যে খনিজ সম্পদ হচ্ছে আপনার খনিজ পণ্য পদার্থ আর কি, খনিজ পদার্থ।
খনিজ পদার্থ মানে হচ্ছে যে আমরা ভূগর্ভ থেকে ওই যেগুলো আহরণ করি সম্পদ হিসেবে যেগুলো আহরণ করি, তাই না? সেগুলো যে খনিজ সম্পদ, যেমন হচ্ছে লোহা রয়েছে, প্রাকৃতিক গ্যাস, এই যে প্রাকৃতিক গ্যাস দেখেন সবচেয়ে বেশি কোথায় উৎপাদিত হয়, যেটা হচ্ছে আপনার রাশিয়াতে। আর সবচেয়ে বেশি আমদানি করা হচ্ছে কে হচ্ছে, সেটা হচ্ছে জার্মানি। আবার সবচেয়ে বেশি মজুদও আছে কিন্তু কোথায়, আপনার এই যে রাশিয়াতে। সেই জন্য দেখেন এই যে আপনার কি যেন বলে, রাশিয়াকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধেতে বাইডেন প্রশাসনের সময় কি হয়েছে দেখেন আপনি। তারা সেখানে চেষ্টা করেছে যে কোনোভাবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, আসে তাদেরকে পারেনি। কেন পারেনি বলেন তো? কারণ এই যে আপনার তার যে তেল এবং গ্যাস সম্পদ যেটা রয়েছে, সেটাই কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছে। সেটাই তাকে বাজে, তাকে কোনোভাবে দুর্বলতা দেয়নি। কেন দুর্বলতা? সে ওই যে ইউরোপ, তো সে যদি গ্যাস বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ হয়ে যাবে, ইউরোপ চলবে না। ইউরোপের ওখানে যে প্রথমে ইউক্রেনের উপর দিয়ে যে কি যেন বলে যে পাইপলাইন গেছে, সেটা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে আপনার ওই যে উত্তর সাগর দিয়ে, যে সাগরের নিচ দিয়ে, হ্যাঁ, কতগুলো আপনার এরকম আপনার পাইপলাইন মানে গেছে, এগুলো ইউরোপের বিভিন্ন দেশে গেছে। সেখান থেকে একটা বন্ধ হয়েছিল, আর একটা চালু ছিল কিন্তু। আর তারা বিভিন্ন যে আপনার কি দিয়েছে, তাদের উপর যে এমবার্গো, বিভিন্ন ধরনের যে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে এই আপনার কে ওই আমেরিকা, সেগুলোকে পাশ কাটিয়ে কিন্তু এই যে ভারত তাদের থেকে প্রচুর পরিমাণ তেল কম দামে, সস্তা দামে আমদানি করে। আবার চাইনাও এরকম অনেক কি করে আপনার এরকম তাদের আমদানি করেছে। যে সর্বশেষ একটা নিউজ হচ্ছে, চায়না কিন্তু ওই যে কি করেছে, রাশিয়া চেয়েছে তাদের এই যে জো বাইডেন ক্ষমতা নেওয়ার, সরি, ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে, তার ক্ষমতা নেওয়ার আগে আমেরিকা, সে ওই যে তার কিছু মানে ক্রুড অয়েল চায়নাতে নিয়ে সবসময় এই কাজটাই করতো, যে চায়নাতে নিয়ে গিয়ে সেখানে তারা জমা করে, সেখানে চায়নার নামেই সেগুলো বিক্রি করতো। পরবর্তীতে একটা মানে নিষেধাজ্ঞার মধ্যে এই যে হাজার হাজার করে ব্যারেল এরকম আপনার তেল, হ্যাঁ, প্রাকৃতিক তেলের আর কি, সেগুলো ক্রুড অয়েল এখানে পড়ে আছে। সেটাকে তাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতেছিল। এই যে লাস্ট সর্বশেষে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সেইটাই কিন্তু তাদের এই জ্বালানি তেল এবং এই যে প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু তাদের কি করেছে, বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে? তাহলে এই যেমন হিরো আছে, হিরোকেও কিন্তু রাশিয়া, হ্যাঁ, রাশিয়া হচ্ছে উৎপাদনের শীর্ষে, রপ্তানিতে শীর্ষে, হ্যাঁ, আবার হচ্ছে আমদানিতে শীর্ষে হচ্ছে ভারত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আর কি। আপনার যেমন হচ্ছে আপনার এই যে খনিজ দ্রব্য কয়লা, কয়লা যেমন আপনি ওই যে অ্যান্টার্কটিকার মধ্যে কি আছে, অ্যান্টার্কটিকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কয়লা আছে, কেমন এই আর কি। তাহলে আমাদের এখন আমরা দেখবো যে হচ্ছে আপনার এই যে মোটর গাড়ি নির্মাণের মানে গেছে, মোটর গাড়ি শিল্প সম্পদের ক্ষেত্রে আর কি। শিল্পে প্রধান, সবচেয়ে শিল্প প্রধান দেশ হচ্ছে মানে হচ্ছে আমেরিকা, মানে যুক্তরাষ্ট্র আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আফ্রিকা এত দরিদ্র, কিন্তু সেখানে একটা দেশ আছে শুধু দক্ষিণ আফ্রিকা, সেটাই কিন্তু শিল্পোন্নত একটু দেশ, বাকিগুলো সব গরিব রাষ্ট্র। তারা আসলে মানে বিশ্বের মোটর গাড়ি নির্মাতা, যেমন এই যে ইন্ডিয়াতে একটা আছে কিন্তু টাটা, তাই না? জাপানে অনেকগুলো কোম্পানি আছে, তাই না? টয়োটা আছে, হোন্ডা আছে, সুজুকি আছে, হ্যাঁ, তারপরে যে নিশান আছে, ফুজি আছে, ইসুজু আছে। এগুলো হচ্ছে আপনার কি জাপানের মোটর গাড়ি কোম্পানি। এই যে একটা যে ভলভো হচ্ছে আপনার সুইডেনের, ইতালির না কিন্তু। ইতালি হচ্ছে আপনার ফিয়াট, হ্যাঁ। ইউকের হচ্ছে আপনার জাগুয়ার আছে, রোলস রয়েস, তাই না? জার্মানির আছে বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, আমরা জানি। এগুলো যে আপনাকে জানতে হবে, এগুলো যে বুঝতে হবে, কিছু বিষয় মাথায় রাখতে হবে। এবার আসি হচ্ছে আপনার ভাষা সম্পর্কে। এই যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মানে ভাষা হচ্ছে মান্দারিন ভাষা, যেটা চাইনা, মানুষ চাইনার কথা বলে। কে চাইনা? তাইওয়ান আছে, সিঙ্গাপুর আছে। সিঙ্গাপুরে যে মাথায় রাখতে হবে আপনাকে, সিঙ্গাপুর হচ্ছে কি মান্দারিন ভাষায় কথা বলে। তাহলে আপনি এটা কিন্তু সহজে মনে রাখতে পারেন। আপনি জানবেন যে চাইনাতে না চাইনাই বলতে পারে, চাইনা মানে মান্দারিন ভাষায় কথা বলতে, কিন্তু সিঙ্গাপুর কেন বলতে? তাহলে সেটা আপনাকে মরাইতে হবে। সিঙ্গাপুরও কিন্তু মান্দারিন ভাষায় কথা বলে, সবচেয়ে বৃহৎ ভাষা, বড় ভাষা। ঠিক আছে? এরপর আসে আমার হচ্ছে লেটিন ভাষা হচ্ছে আপনার ভ্যাটিকান সিটির একটি সরকারি ভাষা। এই লেটিন ভাষা এটা হচ্ছে আপনার কি, এটা প্রাচীন এই যে লেটিন যে আমরা ভাষা বলি, সেটা থেকে এই যে রোমান ভাষা যেটা হলো উদ্ভূত, রোমান ভাষাভাষী যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার লেটিন ভাষা। এখানে আমরা বলবো যে হচ্ছে আপনার যে রোমান ভাষা বলতে স্পেনিশ, পর্তুগিজ, হ্যাঁ, যেখানে স্পেনিশ ভাষা, পর্তুগিজ ভাষা, ফ্রেঞ্চ ভাষা, এই যে এগুলো সব দেখেন স্পেনিশ, পর্তুগিজ এবং ফ্রেঞ্চ, এই ভাষা যে যারা কথা বলে তাদেরকে বলা হয় যে আপনার মানে লাতিন ভাষাটা, এইগুলো সবগুলো সমন্বিত রূপ। যেমন দক্ষিণ আমেরিকাকে লাতিন আমেরিকা বলে, তাহলে কি ওই যে ওরা সবাই এই তিনটা ভাষায় কথা বলে। কি ভাষা? স্প্যানিশ ভাষা, পর্তুগিজ ভাষা এবং আপনার ফ্রেঞ্চ ভাষা, এই তিনটা ভাষায় কথা বলে সেটাকে লাতিন আমেরিকা বলে। বুঝতে পারছেন?
ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে স্প্যানিশ ভাষা, এই যে স্প্যানিশ ভাষাটা বিশ্বের আপনার 20টি দেশের স্বাধীন দেশের হচ্ছে দাপ্তরিক ভাষা, মানে হচ্ছে তাদের ভাষা, প্রধান ভাষা। এবার হচ্ছে আরবির কথা বলেন, আরবি হচ্ছে বিশ্বের যে 25টি দেশ আছে যারা কি হয়েছে না এটাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। ঠিক আছে, তাহলে আরবি এখানে কয়টি দেশ? 25টি দেশের কথা বলেছি। তো আরবের হচ্ছে কি এখানে আপনার কি আছে, আরবের দেশ হচ্ছে আপনার 22টি, কিন্তু এখানে আরব দেশ হচ্ছে 22টি, সে 22টি, আর 3টি হচ্ছে আরব দেশের বাইরে, যেমন চাদ, ইরিত্রিয়া, তানজানিয়ারা হচ্ছে আপনার ওই আরবিকে তাদের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আর গ্রিক ভাষা হচ্ছে গ্রিস এবং সাইপ্রাস। হ্যাঁ, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। হ্যাঁ, তাহলে সাইপ্রাস এবং এই যে গ্রিস, এরা হচ্ছে গ্রিক ভাষায় কথা বলে। সোয়াহিলি হচ্ছে, আমরা জানি সোয়াহিলি হচ্ছে আপনার ওই যে কেনিয়া, এবং এই যে এটা কিন্তু আনকমন জিনিস, সোয়াহিলি ভাষায় কোন দেশের মানুষ কথা বলে, কেনিয়া এবং তানজানিয়া, এরা হচ্ছে সোয়াহিলি ভাষায় কথা বলে। যেমন আপনার মালদ্বীপ আছে, এটা কিন্তু হচ্ছে সোয়াহিলি, এটা হচ্ছে দেহি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি ওই যে এদের ভাষা, এই আর কি। তারপরে আপনার আমরা কিছু আইনসভার কথা বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে যে কংগ্রেস বলে, ফ্রান্সেরটা পার্লামেন্ট বলে, এগুলো দেখবেন আশা করি। ভারতেরটা পার্লামেন্ট, এখানে আবার দুইটা আছে আপনার, উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে। ভারতের উচ্চকক্ষ আছে রাজ্যসভা, নিম্নকক্ষ আছে লোকসভা। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার একটু দেখবেন। তারপর হচ্ছে আরো কিছু কমন আছে। হ্যাঁ, ডায়েট হচ্ছে কোথায়? ডায়েট হচ্ছে আপনার ওই যে জাপানের কি আপনার আইনসভার নাম হচ্ছে ডায়েট বলে, কেমন? তারপরে হচ্ছে নেসেট হচ্ছে কি আপনার ইসরায়েলের হচ্ছে নেসেট। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন, নেসেট ইসরায়েলেরটা হচ্ছে নেসেট বলে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই যে ইরানেরটা হচ্ছে মজলিস বলে। এই কয়টি কমন বিষয় মনে রাখবেন। তারপরে যে রাজধানীগুলোর কথা বলেছি, আসলে রাজধানীগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন। আমি যেটা বলেছিলাম প্রথমে, আপনি ওই আমার ওই থিওরিটি অ্যাপ্লাই করবেন। আপনি আন্তর্জাতিক ম্যাপ এগুলো পরিষ্কারটা কিনবেন, আপনি আনমনে তাকিয়ে দেখবেন ম্যাপের দিকে, দেখবেন যে মুখস্থ এমনি হয়ে যাবে। আর হচ্ছে এটা মুখস্থ রাখার যে আন্তর্জাতিক ম্যাপটা সম্পর্কে যদি আপনার একটা আইডিয়া থাকে, জাস্ট কোন দেশটা কোথায়, আপনি শুধু সেটা মনে রাখবেন। শুধু কোন দেশটা কোন জায়গায় অবস্থান, কোথায় অবস্থান আছে, সেটা সম্পর্কে যদি আইডিয়া থাকে, আপনি আন্তর্জাতিকে অনেক ভালো করতে পারবেন। কেন? ওই যে বিভিন্ন রিটেনের প্রশ্ন আসবে, সেই জায়গার মধ্যে আপনার ওই যে কোথায় সেটা দেখে কিন্তু আপনি একটা ম্যাপ রাখবেন, সেটার পরিস্থিতি কি লিখবেন, দেখবেন যে আপনি অনেক বড় প্রশ্ন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করতে পারবেন, যেটা আসলে আমি করতাম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে কোন দেশের রাজধানী কি, সেটা ওই একটা ম্যাপের মধ্যে আপনি দেখতে থাকবেন। এটা 1 দিন 2 দিনের কাজ না। এটা হচ্ছে আপনি যে এখন যে জার্নিটা শুরু করছেন, এই জার্নির কিন্তু শুরু হচ্ছে কি এই যে এগুলো দিয়ে। আপনি এই জার্নিগুলো এখান থেকে শুরু করবেন, দেখবেন যে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। তো যেমন হচ্ছে আপনারা বলতে পারেন যেমন ওই যে আপনার কি বলে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? মনে করেন এই যে এটা কই, যেগুলো একটু মিল আছে, সিউল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে পিয়ংইয়ং কি, তাহলে উত্তর কোরিয়া, কেমন? হ্যাঁ, আর থাইওয়ানের রাজধানী নাম হচ্ছে থাইপে। এই যে জাপানের রাজধানী টোকিও, কিছু কিছু কমন। এই যে আরেকটা হচ্ছে যেখানে কনফিউজিং হচ্ছে, ইসরায়েলের হচ্ছে আপনার জেরুজালেম, আবার হচ্ছে আপনার ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম। তাহলে ইসরায়েলের রাজধানী আগে ছিল তেল আবিব, এখন কিন্তু জেরুজালেম হয়ে গেছে, জেরুজালেম করে দিয়েছে তারা। তা দুইটা দেশের মানে হচ্ছে আপনার রাজধানী হচ্ছে কি, জেরুজালেম। তার হচ্ছে মধ্য এশিয়ার দেশে যে উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো প্রভৃতি দেশের আস্তানা, তাসকুন্ডা, বিশকেক, দুশানবে, হ্যাঁ, আশাকাবাদ, এগুলো তাদের রাজধানী। তাল্লিন হচ্ছে আপনার এস্তোনিয়ার রাজধানী। এটা জানতে হবে, মুছতে দেখবেন, এটা আশা করি পারবেন। ওই যে বললাম যে এগুলো আসলে মুখস্থ যেভাবে হবে, আপনি একটা মুখস্থ শুধু আমি বলে দিলে যে এটা হয় শিখবেন তা নয়, কিন্তু আপনাকে এটা ধীরে ধীরে আজকে থেকেই মনে করেন আপনাকে এটা শুরু করতে হবে। যে ওই যে ম্যাপের দিকে তাকায় থাকবেন, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন আস্তে ধীরে মুখস্থ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমার আপনাদেরকে হচ্ছে কি কিছু যে আজকের টপিক গুলো সম্পর্কে মোটামুটি কিছুটা আইডিয়া। তবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের এই যে একটা ক্লাস দিয়ে একটা ক্লাসে যে আপনি সবকিছু জানেন, তার বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনাকে এটা দীর্ঘদিনের আপনি সেটা কি করবেন, রপ্ত করবেন, দীর্ঘদিনের আয়ত্ত করবেন, দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা 1 দিন 2 দিনের বিষয় না, অনেকদিন প্র্যাকটিস করবেন। বিসিএস খুবই সহজ। একটা কথা হচ্ছে বিসিএস খুবই সহজ, কিন্তু আপনাকে সেখানে সময় ব্যয় করতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিসিএস পাশ করা একেবারে সহজ যদি আপনি সময় ব্যয় করেন। আমাদের যে বিসিএস মনে করেন কর্মকর্তা যারা আছেন, এখানে দেখবেন যে যারা বিসিএস করে তারা অবধারিত মেধাবী, কিন্তু আরো মেধাবী কিছু আছে যারা কিন্তু কি শুরুর দিকে বিসিএস এর জন্য চিন্তা না করে, তারা দেখবে যে ব্যাংকে ট্যাঙ্কে বা বিভিন্ন জায়গায় একটা চাকরিতে ঢুকে গেছে কোন রকম আগে, ওই স্বপ্নটাকে আসলে এভাবে দেখে নাই আর কি। এরকম অনেকে আছে। হ্যাঁ,
তা আপনাদের ভিতরে আপনাদেরও হচ্ছে কি একটা এই আমার পরামর্শ হচ্ছে লেগে থাকতে হবে, মানে সময় বের করেন, লেগে থাকেন, আশা করি পারবেন।